তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন জ্বালাও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জ্বালাও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। 8 বছর আগের ভালোবাসার মানুষটা চোখের সামনে দাঁড়িয়ে আছে। ছোট চঞ্চল মেয়েটা এখন অনেক বদলে গেছে, আগের থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিপূর্ণ। এই তো চোখের সামনেই দাঁড়িয়ে হাসছে, কথা বলছে, বারবার মাথা নাড়িয়ে কোমর ছাড়িয়ে পড়া নরম চুলগুলো একপাশে সরিয়ে নিচ্ছে। 8 বছর আগে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে গিয়েছিল, একটুও কিছু না বলে, কোনো বিদায় না জানিয়ে, শুধু ফাঁকা রেখে গিয়েছিল তার জায়গাটা এই হৃদয়ে। প্রতিদিনকার রাস্তায়, সেই কোয়ার্টারের ধুলো মাখা বারান্দায়। আর আজ আজ সে সামনে দাঁড়িয়ে আছে, যুবতী হয়ে ফিরে এসেছে সেই বাচ্চা মেয়েটা। ইন্তিশার ইয়াসির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। দৃষ্টি আটকে আছে মেয়েটার প্রতিটি ভঙ্গিতে, হাসিতে, চুল সরানোর সেই সহজ ভঙ্গিমায়। ইন্তিশার চোখ দিয়ে বুঝে নিতে চাইছে, এই কি সেই মেয়ে? সেই ছোট্ট রূপাঞ্জল কি এই মেয়ে? ইন্তিশার ধীরে ধীরে এগিয়ে আসে, এক পা করে। প্রতিটি পা যেন 8 বছরের অপেক্ষার ভার বইছে। চোখে একটাই মুখ, উষা, সেই ছোট্ট চঞ্চল মেয়েটা যে এখন যুবতী রূপে তার সামনেই দাঁড়িয়ে। এদিকে উষা তখন অতিথির সঙ্গে গল্পে মেতে আছে। তার চাচাতো বোনের আজকে হলুদ সন্ধ্যা, চোখে মুখে অদ্ভুত এক আভা, যেন আলো গায়ে জড়িয়ে হাসছে আপন মনে। কোমর ছড়ানো চুলগুলো হালকা বাতাসে বারবার চোখের সামনে এসে পড়ছে, আর উষা বারবার তা সরিয়ে দিচ্ছে কপাল ছুঁয়ে। পরনের কাঁচা হলুদ রঙের লেহেঙ্গার পাড়ে সূক্ষ্ম সোনালি কারুকাজ, কানের দুলে ঝুলছে ছোট্ট মুক্তোর মতো আভা, আর ঠোঁটে এক ধরনের সাবলীল নিশ্চিন্ত হাসি। ইন্তিশারের চোখ একটুও নড়ে না উষার থেকে। এই মেয়েটাকেই তো খুঁজেছে সেদিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে। রেল স্টেশনের কুয়াশা থেকে শুরু করে ইন্ডিয়ার প্রত্যেকটা গলিতে ওর হাতের আঁকা সেই ছোট্ট লাল চেরি খুঁজেছে সে। অথচ আজ সমস্ত পৃথিবীর নিয়ম ভেঙে সে দাঁড়িয়ে আছে এই মেয়েটার সামনে। ঠিক তখনই লোডশেডিং। এই সুযোগটায় কাজে লাগায় ইন্তিশার। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে উষাকে কোলে তুলে নেয়। ভয় পেয়ে উষা চিৎকার করতে যাবে, ঠিক সেই মুহূর্তে উষার লেহেঙ্গার ভেতর দিয়ে কোমর গলিয়ে পুরুষালী ঠান্ডা হাতটা গলিয়ে এসে উষাকে শক্ত করে নিজের বুকে টেনে আনে। ঠিক কতটা সময় জানা নেই, তবে ইন্তিশার 8 বছরের তৃষ্ণা মিটিয়ে ফেলে কয়েক মুহূর্ত অষ্টাদশীকে বুকে নিয়ে। এদিকে বিস্ময়ে উষা যেন স্থির হয়ে যায়, কি হচ্ছে তার সাথে ভেবে কিছু বলার আগেই উষা অনুভব করে তার ছোট্ট কপালে পুরুষালী ঠোঁটের উষ্ণ ছোঁয়া। কপালে এক আলতো চুমু বসে ইন্তিশার কানের কাছে খুব নিচু গলায় ফিসফিস করে বলে, ব্যাক রূপাঞ্চল। অতীত, সালটা 2017। চেরি ভাইয়া, আমাকে বিয়ে করবেন? আমি বড় হলে আপনাকে বিয়ে করব। আপনি এখন থেকে হ্যাঁ বলে দিন, না হলে লিস্ট থেকে আপনার নাম কেটে ফেলবো কিন্তু আমি। শিশুসুলভ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে আলিনা, ইয়ানু, রুষা। আবাসিক এলাকায় একদল ছেলেরা ক্রিকেট খেলছে। তরতাজা যুবক এক একজন, দেখে বোঝা যায় 20 বা 21 হবে বয়স। এদিকে ঘর্মাক্ত চেহারায় ব্যাটিং বাদ দিয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়ে ছেলেটা। চোখ ঘুরিয়ে সোজা তাকায় সামনের দিকে, আর রমণী মুখে হাসি ফুটে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে, কাঁধে স্কুল ব্যাগ, গলার দুই পাশে ঝুলে আছে দুটা চুলের ঝুঁটি। রোদে মুখটা লাল হয়ে গেছে, কিন্তু চোখ জোড়া সাহসী। ছেলেটা ব্যাট হাতে মেয়েটার দিকে এগিয়ে আসে। এদিকে তার বন্ধু মহল এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, বদমেজাজি রাগী স্বভাবের কারণে মেয়েরা যাকে এড়িয়ে চলে, সেই ছেলেকে কেউ সরাসরি বিয়ের প্রপোজাল দিচ্ছে, ব্যাপারটা যেন কোনোভাবেই মানতে পারছে না তারা। রূপাঞ্চল, তুমি এখানে কি করছো? বাসায় যাওনি? প্রচন্ড গরম পড়েছে তো আজকে।
ছোট বাচ্চা মেয়েটা মায়া ভরা চোখে তাকিয়ে হাতের আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আগে বলুন আমায় বিয়ে করবেন। এই যে আঙ্গুল দিয়েছি, ছুঁয়ে প্রমিস করুন আমি বড় হলে আপনার বউ বানাবেন আমায়। ছেলেটা হেসে ওঠে দারুণ ভঙ্গিমায়, হাত উঁচিয়ে নরম আঙ্গুলগুলো চুলে বুলিয়ে দেয়। তারপর মেয়েটার মুখের উপর একটু ঝুঁকে পড়ে। নিজের আঙ্গুলটা বাড়িয়ে দিলে মেয়েটা তার ছোট্ট আঙ্গুল ছুঁয়ে দেয়। প্রমিস করলাম, এখন বাসায় যাও রূপাঞ্চল। পুচকিটা কে রে? ইন্তিশার সরাসরি তোকে বিয়ের প্রপোজাল দিচ্ছে। দেখে তো মনে হয় না এখানেরই। বাংলায় ফটফট করে কথা বলছে। কলকাতা থেকে এসেছে নাকি? বন্ধুর দিকে তাকিয়ে প্রশ্নগুলো করে বসে রাফাত। এইদিকে সবার অদ্ভুত চাহনিতেই ইন্তিশার যেন একটু ভরকে যায়। কপাল কুঁচকে বলেই ফেলে, বাংলাদেশ থেকে এসেছে গত সপ্তাহে, আমাদের প্রতিবেশী। মেয়েটা দারুণ, খুব মিষ্টি করে কথা বলে। ওর বাবা একজন দক্ষ রেলওয়ে ইঞ্জিনিয়ার। বাংলাদেশ রেলওয়ের হয়ে একটা টেকনিক্যাল এক্সচেঞ্জ প্রোগ্রামে ভারতের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করতে এসেছেন। পোস্টিং পড়েছে প্যারাম্বুর রেলওয়ে ওয়ার্কশপে, বাবার জুনিয়র হিসেবে। বুঝেছিস? তা না হয় বুঝলাম, তবে একটা জিনিস খেয়াল করেছিস? বাচ্চাটা বাংলাদেশি, তোরাও বাংলাদেশি। ভালোই হলো একজন দেশের মানুষ পেলি। তবে দুঃখজনক বিষয় হলো বাচ্চাটা মনে হয় 10 বছরের, তোর সাথে যাবে না। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে ইন্তিশারের বন্ধুরা। এইদিকে ইন্তিশার হালকা গলায় বলে, বাচ্চাটাকে নিয়ে মজা করিস না, এসব কিন্তু ইরিটেটিং রাফাত। এসব কথা এখানে ক্লোজ কর। আর শোন, বাবা মা বাংলাদেশের ঠিক আছে, কিন্তু আমি আর ভাই এখানে, সেসব নিয়ে আর কথা বলবি না নেক্সট টাইম। ছোট বাচ্চা, কিন্তু দেখতে একদম রূপাঞ্চল। এদিকে উষা চোখ পিটপিট করে তাকিয়ে আছে সামনের দিকে। দুই বন্ধুর কথোপকথন নীরবে শুনছে। বাড়ির রাস্তা না ধরে সে সোজা চলে এসছে এখানে। পেছন থেকে উষার মা বারবার বারণ করলে ইন্তিশারের লোভে স্কুল শেষে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাজির হয়েছে মেয়েটা। বাড়ি থেকে প্লেগ্রাউন্ডটা বেশি দূরে না হওয়ায় উষার মা আর জোর করে টানেননি। রাফাত এরই মধ্যে খেয়াল করে ফর্সা গোলগাল মুখের ছোট্ট বাচ্চাটা এক দৃষ্টিতে সব কথা শুনছে। চোখ দুটো ছোট করে রেখেছে রোদের জন্য। চেহারায় ধরা পড়ছে তীব্র রোদের ছাপ। মেয়েটার গাল দুটো দেখে রাফাতের মনে হলো টমেটোর মতো লাল হয়ে উঠেছে। বাংলাদেশি সব বাচ্চারাই কি তোমার মতো পুচকি, যাকে তাকে এত ছোট বয়সেই প্রপোজ করে? রাফাত বলে ওঠে, চোখ সরিয়ে না নিয়ে আলিনার দিকেই চেয়ে থাকে। মেয়েটার রিয়াকশন দেখতে চায় যেন। এদিকে ইন্তিশার সঙ্গে সঙ্গে কোনো দিয়ে রাফাতকে গুঁতো মেরে চুপ করায়। ফিসফিসিয়ে বলে, চুপ কর, নতুন জায়গায় এসেছে। যদি মেয়েটা খেতে দেয়, ঝামেলা হবে আমাদেরই। না, সবাই আমার মতো কিউট। ফোকলা দাঁত বের করে এক গাল হেসে বলে ওঠে রাফাতকে উষা। তার সেই নিষ্পাপ মুখের হাসি যেন চারপাশ উজ্জ্বল করে দেয় মুহূর্তেই। তাহলে তুমি এত পাকনা কেন পুচকি? এত পাকনা পাকনা কথা বলো, তাহলে ধরে নেই সবাই তোমার মতো, ঠিক আছে? রাফাত বলে ওঠে কপাল কুঁচকে। এদিকে রাফাতের কটাক্ষ মেশানো কথাগুলো একদম ভালো লাগে না উষার। নিজের দেশ নিয়ে এমন ঠাট্টা সে একদমই সহ্য করতে পারে না। মনে মনে ভাবে পারলে বেয়াদব ছেলেটাকে ইচ্ছে মতো শায়েস্তা করত। বাংলাদেশি মেয়ে সে, কারো কথাই চুপ করে থাকার মানুষ নয়, দাদা ভাঙা জবাব দিতে জানে। দুই পাশে বেনি দুলিয়ে এক রাশ রাগ নিয়ে রাফাতের একদম সামনে এগিয়ে এসে দাঁড়ায় সে, চোখে মুখে জেদ। ইনু ভাইয়াকে একদম চেরি ফলের মতো দেখতে। এটা আমার পছন্দের ফল, বুঝেছেন? তাই কোনো কম্প্রোমাইজ নেই। আমি ওনাকে বিয়ে করব, ফাইনাল। তারপর সঙ্গে করে বাংলাদেশ নিয়ে যাব। তার বলার ভঙ্গি দেখে চারপাশে থাকা সবাই হেসে ওঠে হঠাৎ। উষার মুখটা লাল হয়ে ওঠে লজ্জা আর অপমানে, চোখে পানি চিকচিক করে। কিন্তু ঠোঁট কামড়ে ধরে হাতের দুই আঙ্গুল দিয়ে চোখের পাপড়িগুলো টেনে ধরে যাতে চোখ দিয়ে পানি না গড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে ইন্তিশার আর চুপ থাকতে পারে না। এক পা এগিয়ে গিয়ে উষাকে নিজের কাছে টেনে নেয়। ঠিক তখনই রাফাত বলে ওঠে, মামনি, তোমার ইনু ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, সে তোমায় বিয়ে করবে কিভাবে? সাথে সাথে আবার চারপাশে অট্ট হাসি। আর এবার আর নিজেকে ধরে রাখতে পারে না আলিনা। মুখ কুচকে ফেলে, ঠোঁট ফাঁকা, হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ফেলে। ইন্তিশার সবার দিকে একবার কড়া চোখে তাকিয়ে বন্ধুগুলোর হাসি থামিয়ে দেয়। তারপর আলিনাকে ধীরে কোলে তুলে নেয়। এক হাত দিয়ে মেয়েটার চোখে জল মুছে দিয়ে মাথা নিচু করে আলিনা চোখের সামনে চোখ রেখে নরম গলায় বলে, রূপাঞ্চল, ডোন্ট ক্রাই। আমি করবো তো তোমায় বিয়ে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই। চুপ হয় এখন প্লিজ। সত্যি? হ্যাঁ সত্যি, পিঙ্কি প্রমিস। ইন্তিশার নিজের আঙ্গুল বাড়িয়ে দেয়।
উষা ছোট্ট আঙ্গুল বাড়িয়ে ছুঁয়ে দেয় ওটা। এইদিকে রাফাত মুখ বাঁকিয়ে বলে ওঠে, বুঝছিস ইন্তিশার, বাংলাদেশের মেয়েরা কিন্তু দারুণ চালাক। দেখেছিস তোকে কেমন মাস্টার প্ল্যান করে পটিয়ে ফেললো। সোজা নিজের দেশে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি। উষা থেমে গিয়ে রাফাতের কথাগুলো গম্ভীর মুখে শোনে। তারপর ধীরে ধীরে ইন্তেশারের বুক থেকে সরে এসে সোজা রাফাতের সামনে গিয়ে দাঁড়ায়। পরের মুহূর্তে থুথু। রাফাতের গায়ে থুথু মেরে দৌড় দেয় সে বাড়ির দিকে, ব্যাগ কাঁধে দুলতে দুলতে। যাওয়ার আগে শুধু একবার ঘাড় ঘুরিয়ে চিৎকার করে বলে ওঠে, রেড চেরি শুধু আমার। সবাই চমকে যায়। তারপর একসাথে হেসে পড়ে। ইন্তিশারের বন্ধুরা ঘাসে গড়াগড়ি খায়, কেউ বা হাঁটু চাপড়ে হাসে। রাফাত মুখ বিকৃত করে তার জামার ওই অংশ ঝাড়তে ঝাড়তে বলে, কি বিচ্ছু দেখেছিস, হালায় থুতু মারলো। ইন্তিশার ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে, বাচ্চাদের সঙ্গে লাগতে নেই, এমনটাই হয়। শুক্রিয়া কর থুতু মেরেছে, কামড় দিলে কেমন হতো? গভীর ঘুমে আচ্ছন্ন ইন্তিশার। আবার সেই কোয়ার্টার এলাকায় একটু দূরেই পেরাম্বুর রেলওয়ে ট্র্যাক। ট্রেন চলাচলের শব্দ দূর থেকে কানে এসে পৌঁছাতে বিরক্ত হয়ে ঘুমের মধ্যেই বালিশটা কানের ওপর চেপে ধরে। রাতে ভালো করে ঘুম হয়নি। আজকাল ঘুম তার কাছে যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। কারণ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, MBBS প্রথম বর্ষ, স্বপ্নের শুরু বলা যায়। গত রাতে ছিল নবীনদের জন্য হোয়াইট কোট সেমিনার। ঠিকমতো খাওয়া হয়নি, হালকা মাথা ব্যথাও ছিল। আর তার মধ্যেই একটানা চলা রেলগাড়ির শব্দ ঘুমে বারবার ধাক্কা দিচ্ছে ইন্তেশারের। এমন সময় ঘুমের মধ্যে ইন্তেশার টের পায় পায়ে তালুতে কিছু একটা হচ্ছে। শিরশিরে এক অনুভূতি। ভয় পেয়ে হঠাৎ চট করে লাফিয়ে উঠে বসে। তাকিয়ে দেখে দাঁত বের করে তার দিকেই হাসি খুশি মুখে তাকিয়ে আছে উষা। ইন্তেশার যেন হাঁপ ছেড়ে বাঁচে। ব্ল্যাঙ্কেটটা আবার গলা পর্যন্ত টেনে নিয়ে হায় তুলতে তুলতে শুয়ে পড়ে। এদিকে ইন্তিশারের এমন কাণ্ড দেখে কোমরে দুই হাত রেখে রাগী চোখে তাকিয়ে থাকে উষা। চেরি ভাইয়া উঠো না প্লিজ, আমি স্কুলে যাব, আমাকে নামিয়ে দিয়ে আসো। পাকা গিন্নির মতো কোমরে হাত দিয়ে বলে ওঠে উষা, ঘুমন্ত ইন্তিশারের দিকে তাকিয়ে। তবে এতেও যখন ইন্তিশারের সারা শব্দ নেই, তখন উষা ছোট ছোট পায়ে বিছানায় উঠে পড়ে। সোজা পিঠের ওপর উঠে দাঁড়িয়ে পড়ে, যেন মজা পায় এতে। চিৎকার করে বলে ওঠে, আবার লাফাতে শুরু করে। এদিকে ইন্তিশারের ঘুম এক লাফে যেন 10 হাত দূরে পালিয়ে যায়। রূপাঞ্জেল, নামো, আমার লাগছে। আগে বলুন আমাকে নিয়ে যাবেন স্কুলে, তারপর নামবো। আমার রাতে ঘুম হয় না রূপাঞ্জেল, নামো, কালকে নিয়ে যাব। আজকে তুমি আন্টির সাথে যাও, কেমন? প্লিজ লক্ষ্মীটি, নামো এখন। না, আমি আপনার সাথেই যাব রেড চেরি, প্লিজ নিয়ে চলুন। ইন্তিশার পড়ে গেছে এক মুসিবতে। দুনিয়ায় 810 কোটি মানুষের ভিড়ে এই বাচ্চা মেয়েটার তাকেই কেন পছন্দ হতে হলো? ইয়া মাবুদ, রক্ষা করো এই বোম্বে মরিচ থেকে। এদিকে এক নাগাড়ি উষা বকবক করেই চলেছে। ইন্তিশার না পারছে বকতে, না পারছে কিছু করতে। ভীষণ রাগ হয় নিজের ওপর। তবে করারই বা কি আছে? এক হাতে উষাকে টেনে নিয়ে ইন্তিশার তাকে পাশে শুয়ে দেয়। উষা নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছড়াছড়ি করলে ইন্তিশার এক ঝটকায় উষার উপরে উঠে যায়। দুই পাশে দুই হাত দিয়ে বিছানায় উঁচু হয়ে উষাকে আটকে রাখে। উষা চোখ পিটপিট করে কিছুক্ষণ তার রেড চেরির দিকে তাকিয়ে থাকে। তারপর মুখ ফুটে আবার বলে, নিয়ে চলুন না রেড চিলি, প্লিজ প্লিজ। না, আমি ঘুমাবো, তুমি যাও। ইন্তিশার কথা শেষ করে হালকা হেলান দিয়ে চোখ বন্ধ করতে যাবে, হঠাৎই নিজের উন্মুক্ত বুকে তীব্র জ্বালার মতো এক অনুভূতি হতে থাকে। চিনচিনে ব্যথা, ঝাঁঝালো জ্বালা। আজ করতে দেরি হয় না, উষা তার বুকে কামড়ে ধরে আছে দাঁত দিয়ে। ব্যথা ইন্তিশার চিৎকার করে ওঠে। উষা, ছাড়ো, লাগছে আমার। তবু উষা ছাড়ে না, বরং আরো শক্ত করে কামড়ে ধরে থাকে বুকের বাঁ পাশে নরম জায়গাটা। ইন্তিশার ব্যথায় কুকড়ে ওঠে। এইদিকে চিৎকার শুনে প্রথমে ছুটে আসে উষানি আলাপ। মেয়েকে দ্রুত ছেলেটার থেকে ছাড়িয়ে নেন। একে একে ছুটে আসে ইন্তিশারের আবু ইমন সাহেব, বড় ভাই ইস্তিয়াক আর মা সানা বেগম। সবাই এসে ঘরের এই দৃশ্য দেখে প্রথমে হতবাক, তারপর ইন্তিশারের মুখ থেকে ঘটনাটা শুনে একে একে হেসে ওঠে সকলে। তবে উষানি আলম বরাবরের মতোই গম্ভীর, বরং নিজের মেয়ের গালে কষিয়ে থাপ্পড় মারে। ঝাঁঝালো গলায় বলে, কতবার বলেছি দূরে থাকতে, তবুও ছেলেটার পিছু লেগেই আছিস। চোখের আড়াল পেলেই জ্বালাস। এভাবে চলতে থাকলে তোকে বোর্ডিং স্কুলে ভর্তি করাবো উষা। রাগে ছোট মুখটা লাল হয়ে আছে।
উশানি আলম কপাল কুঁচকে গম্ভীরভাবে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। এদিকে সানা বেগম দুই ছেলের পর এই বাচ্চা মেয়েটাকে পেয়ে নিজের মেয়ে মনে করেন। উষাকে নিজের কাছে টেনে নিয়ে কোলের মধ্যে নিয়ে আদর করতে থাকেন। উষা তখন হিস হিস করে কাঁদছে, ঠোঁট থুবড়ে গেছে কান্নায়, শ্বাস আটকে আসছে। এইদিকে ইন্তিশার ঠান্ডা গলায় বলে, আন্টি, ছোট মানুষ, মারার কি দরকার? আপনি ওকে রেডি করে দিন, আমি নিয়ে যাচ্ছি স্কুলে। কথা শেষ করে বেড সাইডে রাখা ধূসর টি শার্টটা গায়ে জড়িয়ে নেয়। এরপর বিছানা থেকে নেমে পড়ে। এদিকে কান্নারত উষার মুখে তখনও চোখের পানির ছাপ, কিন্তু ইন্তিশারের মুখ থেকে নিয়ে যাচ্ছি কথাটা শোনার পরে যেন কান্না থেমে যায়। কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে ইন্তিশারের দুই হাঁটু জড়িয়ে ধরে সে। ছোট্ট হাতে শক্ত করে আঁকড়ে ধরে বলে, থ্যাংক ইউ রেড চেরি। উল্লাসে বলে ওঠে উষা। চোখে লেগে থাকা পানির ফোঁটাগুলো যেন মুহূর্তেই শুকিয়ে যায়। ইন্তিশার হেসে নিচু হয়, নরম গালে থাপ্পড়ে লাল বর্ণ ধারণ করেছে। সেখানে ঠোঁট দিয়ে হালকা চুমু খেয়ে নরম কণ্ঠে বলে ইন্তিশার। সরি রূপাঞ্চল। উষা বুঝতে পারে না এই সরিটা কেন। কপাল কুঁচকে তার রেড চেরির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই গম্ভীর মুখে উশানি আলম সামনে এসে দাঁড়ান। মুখের ধৈর্যের পর্দাটা এবার আর ধরে রাখতে পারেন না। চলো ঘরে। বলেই মেয়ের কান চেপে ধরে টেনে নিয়ে যান নিজেদের ফ্ল্যাটে। 6 তলা বিল্ডিংয়ের 3 নম্বর ফ্ল্যাটে তাদের বাসা, আর ইন্তেশারদের 2 তলায়। চেন্নাই শহরের একেবারে কেন্দ্রস্থলে পার্ক টাউনের ব্যস্ত রেল স্টেশন আর রাজীব গান্ধী সরকারি হাসপাতালের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাদ্রাজ মেডিকেল কলেজ, এমএমসি। ভারতের অন্যতম প্রাচীন ও গৌরবময় একটি সরকারি মেডিকেল প্রতিষ্ঠান। সফেদ অ্যাপ্রনে স্পষ্ট ফুটে থাকা মেডিকেল কলেজের লোগোটা জানান দেয় ইন্তিশার এখন প্রথম বর্ষের ছাত্র। নতুন ক্লাসের প্রথম দিন শেষ করে কলেজ ভবনের সিঁড়ির পাশে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। গায়ে ক্লান্তি, চোখে ঘুম ঘুম ভাব। বারবার বুকের বাম পাশে হাত দিচ্ছে, মুখে কোনো কথা নেই, চোখে এক ধরনের চিনচিনে বিরক্তি। এটা লক্ষ্য করে রাফাত। পাশ থেকে ইন্তিশারের বাহুতে আলতো ধাক্কা দিয়ে বলে ওঠে তামিল ভাষায়, মামা, সমস্যা কি? বুকে ব্যথা করছে বুঝি? তা অহনা ম্যামকে দেখে নাকি? ইন্তিশার মুখে গম্ভীরতা রেখে মাথা নাড়ে। না, তাহলে কি? উষা কামড়ে দিয়েছে। একটুও ভাবনা না করে ইন্তিশার ঠান্ডা গলায় উত্তর দেয়। বলিস কি মামা? এই কথা শোনার সাথে সাথে রাফাত হো হো করে হেসে ওঠে। তার হাসিতে সংক্রামিত হয়ে বাকি বন্ধুরাও হেসে ওঠে। যদিও সবার মুখেই বিস্ময়ের ছাপ। দুই বন্ধু এতটা সিরিয়াস কথা বলছে, অথচ বিষয়টা শুনে মনে হচ্ছে একেবারে রঙিন কাণ্ড। আরে এইটাকে কামড়ানো বলে না, ওইটাকে বলে লাভ বাইট। তোর বাচ্চা প্রেমিকা তোকে লাভ বাইট দিয়েছে, এই খুশিতেই ট্রিট চাই মামা, বারণ শুনছি না। ব্যঙ্গ করে বলে ওঠে রাফাত। তবে ইন্তিশার সেভাবে পাত্তা দেয় না, শুধু মুখ গম্ভীর রেখে বলে, বাচ্চা মেয়েটাকে ছাড় এবার রাফাত। বারবার এক কথা কবর বলবো তোকে। বেস্ট না হলে তোর থোপড়াটা ফাটিয়ে দিতাম, তবে আফসোস পারি না। রয়্যাল ইনফিনিটি বাইকে হেলান দিতে দিতে কথাগুলো ছুড়ে দেয় ইন্তিশার। এতে যেন একটু লাভ হয়। রাফাত চুপ মেরে যায়, তবে বাকি বন্ধুরা কৌতূহলে তাকিয়ে থাকে। কারো কিছুই স্পষ্ট না আসলে কি হয়েছে। একজন তো না বুঝেই বলে বসে, ইন্তিশার, প্রেম করছিস বললি না তো? তবে যাই হোক মামা, ট্রিটটা চাই। এবার যেন ইন্তিশার রেগে যায়, মনে মনে গালাগাল করে রাফাতকে, সব দোষ তারই। রাফাইন না রে, আজ তুই শেষ। বলেই বাইক থেকে নামার আগেই দেখে রাফাত উধাও। পিছে পিছে ইন্তিশারও দৌড় দেয়, যেন ধরলেই জ্যান্ত চিবিয়ে খাবে। বাকি সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আসলে হচ্ছেটা কি এখানে? রাত ঘনিয়ে এসেছে চারিদিকে, ঘড়ির কাঁটা বলছে রাত 8টা বাজে। আমাকে চুমু দিন না রেড চেরি। পড়ার টেবিলে বসে থাকা ইন্তিশার ঘাড় ঘুরিয়ে দেখে উষা মিষ্টি হেসে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে মেয়েটির এইরকম আচরণে কিছুটা বিভ্রান্ত হয় ইন্তিশার। কলমটা মুখে কামড়ে ধরে গম্ভীর গলায় বলে ওঠে, উষা, এসব কিন্তু ম্যারালেস কাজ। খারাপ ছেলে মেয়েরা এসব বলে। তুমি তো রূপাঞ্চল, তাই না? এসব আর বলবে না, ঠিক আছে? বাধ্য মেয়ের মতো উষা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝায়। ইন্তিশার হালকা হেসে মেয়েটাকে কোলে তুলে নেয়। তারপর আবার চেয়ারটায় বসে পড়ে। সামনে খোলা বায়োকেমিস্ট্রি বই, পাতাগুলোতে জটিল ইংরেজির টার্ম আর সূত্র। উষা পিটপিট করে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু পারে না। সবই যেন রহস্যময় অক্ষর। চেরি ভাইয়া, এটা কি বই?
শিশু সুলভ সরল কণ্ঠে প্রশ্ন করে উষা, তার রেড চেরির দিকে তাকিয়ে। বায়োকেমিস্ট্রি এটা। আমি মেডিকেলের ছাত্র, ভবিষ্যতে একজন ডাক্তার হব, বুঝছো রূপাঞ্চল? গম্ভীর ভঙ্গিতে বলে ইন্তিশার। উষার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কল্পনায় ডানা মেলে সে বলে ওঠে, তাহলে আমি আপনার রোগী হব ভাইয়া, আমার ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে? ইন্তিশার এবার মুখ টিপে হাসে। এই ছোট্ট মেয়েটার সরল ভালোবাসা, সরল কল্পনা আর শিশুসুলভ চাওয়া সবকিছুই তাকে কোথাও না কোথাও নরম করে দেয়, অনেক গভীরে। ইন্তিশার এবার জোরেই হেসে ফেলে উষার এমন সরল আর পাকা কথায়। এই বাচ্চাটাকে ওর অনেক বড় মনে হয় তার চোখে। সব কথার মাঝেই লুকিয়ে থাকে একটা অদ্ভুত নির্ভরতা, একটা একান্ত অধিকার বোধ তার রেড চেরির প্রতি। ঠিক তখনই টেবিলে রাখা মোবাইলটা ভাইব্রেট করতে শুরু করে। ইন্তিশার উষাকে কোল থেকে নামিয়ে ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। কানে ফোন তোলার আগেই ওপাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। কি করছো বেবি? ইন্তিশার চমকে ওঠে, মুখটা সাথে সাথে গম্ভীর হয়ে যায়। এতক্ষণের হাসি মিলিয়ে গিয়ে কণ্ঠে তীব্র বিরক্তি মেশানো গলা। কিছু না না, তুমি? অ্যানা ইন্তিশারের 1 বছরের সিনিয়র, প্রভাবশালী পরিবার থেকে আসা, চেহারায় রূপ, ব্যবহারে আধিপত্য। ইন্তিশার অনেকবারই তাকে বুঝিয়ে না বলেছে, কিন্তু মেয়েটা কিছুতেই তার পিছু ছাড়তে চায় না। বেবি, তুমি আমায় ভালোবাসো বা না বাসো সেটা আলাদা বিষয়, কিন্তু আমাকে তুমি ইগনোর করতে পারো না এভাবে। তুমি যদি এমন করো, আমি সত্যি বলছি আমি সুইসাইড করে ফেলবো, বিকজ আই এম ব্যাডলি ইন লাভ উইথ ইউ। এক জায়গাতেই চুপ করে যায় ইন্তিশার। কথাগুলো শোনা তার কাছে নতুন না। অনেক দিন ধরেই মেয়েটা এইরকম মানসিক চাপ দিয়ে চলেছে। কেরিয়ারের শুরুতে কোনো বিতর্ক, কোনো ঝামেলা, কোনো আবেগীয় টানাপোড়েন কিছুই চায় না, তাই মুখ বুঝে সহ্য করছে। না, আমি পরে কথা বলছি। বলেই কোনো কিছু না শুনে সোজা কলটা কেটে দেয়। ঘরে ফিরে এসে দেখে উষা নেই। কখন যে চলে গেছে বুঝতেই পারেনি সে। ইন্তিশার এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় ভেসে ওঠে তার থমথমে মুখ। এই জায়গায় এসে তার আর কারো সঙ্গে এসব নিয়ে কথা বলার সাহস নেই। বাবা মা ভাই কাছের বন্ধুরা সবাইয়ের প্রতি বিশ্বাস রাখে, সেই বিশ্বাস ভাঙতে পারে না সে। কিন্তু ভেতরে ভেতরে ওর সমস্তটা জ্বলছে পুড়ছে। ধীর পায়ে ইন্তিশার সোজা চলে যায় বাথরুমে। স্টিলের নবটা ঘুরিয়ে ধরতেই জোরে শব্দ করে ঝরতে থাকে ঠান্ডা পানি। বাইরের চারদিক তখন নিকষ কালো অন্ধকারে ডুবে। দেওয়ালে 2 হাত ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে ইন্তিশার। চোখ বন্ধ করে হিসেব কষে নিজের জীবনের, তার স্বপ্নের, সংগ্রামের এবং এই বোঝা হয়ে ওঠা এক অনাহুত সম্পর্কের। তার স্বপ্ন একজন এমবিবিএস ডাক্তার হওয়া। নিটতে 90+ র্যাঙ্কে ভর্তি হয়েছে মেডিকেলে। মাদ্রাজ মেডিকেল কলেজ ভারতের শীর্ষ 10-এর মধ্যে রয়েছে মেডিকেল বিভাগে এবং চেন্নাইয়ের মধ্যে একটি অন্যতম সেরা সরকারি মেডিকেল কলেজ হিসেবে বিবেচিত হয়। সেই স্বপ্ন পূরণের পথে প্রতিদিন এই মানসিক যন্ত্রণা বহন করছে। এত কিছুর ভাবনার মাঝেই যেন বারবার একটা কথা ঘুরতে থাকে, রেড চেরি। মাদ্রাজ মেডিকেল কলেজ ক্যান্টিনের স্বচ্ছ কাছের দরজা ভেদ করে 2টি মানবীর অবয়ব স্পষ্ট। গোলাকৃত একটি টেবিলের সামনাসামনি বসে আছে ইন্তিশার, আর তার ঠিক ওপাশে এনা। লাঞ্চ ব্রেকে ইন্তিশারকে জোর করে টেনে এনেছে এখানে এনাও একজন মেডিকেল স্টুডেন্ট, তবে ইন্তিশারের 1 ব্যাচ সিনিয়র হয়ে জুনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছে বলেই হাসাহাসিতে মেতে ওঠে এনার ফ্রেন্ডরা। তবে এতে এনার কিছু যায় আসে না। বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে কোনো কিছুর কমতি রাখেননি এনার বাবা রায়ান সাহেব। চেন্নাইয়ের একজন প্রভাবশালী বিজনেসম্যান তিনি। এনা যা চায় জোর করে হলেও তা মেয়েকে দেওয়ার চেষ্টা করেন রায়ান সাহেব। বেবি, কি খাবে বলো? এক দৃষ্টিতে ইন্তিশারের দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে এনা। বিরক্তিতে সামান্য কপাল কুঁচকে ইন্তিশার উত্তর দেয়, আমি কিছু খাবো না আপু, আমার ক্লাস আছে, আমি চলি। আবার এনা আপু, কতবার বলবো বেবি বলো? আমি তোমার 1 বছরের সিনিয়র, কল মি বেবি, ওকে? ভালোবাসার বয়স ম্যাটার রাখে না। এনার কথায় এবার ইন্তিশার রেগে যায়। ধৈর্যের সীমা যেন অতিক্রম করে ফেলেছে। এইদিকে ইন্তিশার হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেলে এনার আড়ালে। তবে এই জায়গায় কোনো সিন ক্রিয়েট করলে ঝামেলা হতে পারে ভেবেই ইন্তিশার চুপচাপ থাকে। এইদিকে এনা বকবক করেই চলেছে এক মনে। উঠছি, আমার ক্লাস টাইম হয়ে গেছে। বলতে বলতেই পাশে রাখা ব্যাগ বই হাতে গুছিয়ে নিতে শুরু করে ইন্তিশার। তবে এনা ইন্তিশারকে অবাক করে দিয়ে হাত ধরে চেয়ারে বসিয়ে দেয় পুনরায়।
এখনো 15 মিনিট সময় আছে। তুমি এত পালাই পালাই কেন করো বেবি? লাস্ট উইক আমি ট্যুরে যাচ্ছি, এখনই তোমাকে একটু দেখতে তাও চোখ ভরে। বলে উঠে আনা ইন্তিশারের হাতের উপর নিজের হাত রেখে। ইন্তিশার হাত সরাতে চাইলেও এনা আবারও হাত টেনে এনে নিজের হাতের ভাঁজের মধ্যে রেখে দেয়। এইদিকে উষানি আলমের কোলে ছোট্ট উষা কেঁদেই চলেছে হাসপাতালের করিডরে। প্লেগ্রাউন্ডে খেলতে গিয়ে নরম ছোট্ট হাতটা কেটে ফেলেছে, বাম হাতের তালুতে অনেকটা জখম হয়েছে কাঁচের টুকরোতে। উষানি আলম হন্তদন্ত হয়ে ছুটে চলেছে ইমার্জেন্সি রুমের দিকে। পেছনে উষার বাবা ইয়ানুর আলমও এসেছে। রাজীব গান্ধী সরকারি হাসপাতালে এসেছে দুই দম্পতি মেয়েকে নিয়ে। ইমার্জেন্সি রুমে উষার হাত ক্লিন করে দিচ্ছে ডাক্তার। উষা চোখ মুখ লাল করে কেঁদে অবস্থা খারাপ করে রেখেছে। উষানি আলম মেয়ের মাথাটা বুকে জড়িয়ে ধরে রেখেছে। উষা যেন ভয় না পায় সেজন্য। ডাক্তার যত্ন সহিত ক্ষত পরিষ্কার করে দিয়ে মেডিসিন লাগিয়ে সুন্দর করে সাদা ব্যান্ডেজে মুড়িয়ে দেয় হাতটা। বাবা, নরম কণ্ঠে ইয়ানুর আলমকে ডাকে উষা, সাথে সাথে মেয়ের দিকে তাকিয়ে জবাব দেয়। ইয়েস মামুনি, কিছু বলবে? হাত ব্যথা করছে কি মামুনি? শান্ত হও বাবা। ব্যথা করছে না হাত। রেড চিরি এইখানে থাকে বাবা, আমাকে নিয়ে চলো না তার কাছে প্লিজ। তোমার রেড চেরির এখন ক্লাস টাইম মামুনি। আমরা বাসায় গিয়ে তারপর দেখা করি কেমন? এখন আমরা বাসায় যাব। না, উষা এক্ষুনি যাবে রেড চিরির কাছে, নিয়ে চলো বাবা। মেয়ের একাধারে যেদি কথাতে রাগে কটমট চাহনি দিয়ে উষানি আলম মেয়েকে শাসিয়ে ওঠে। রাগান্বিত স্বরে বলে ওঠে, ছেলেটাকে শান্তি দিবে না তুমি উষা? বাড়িতে জ্বালাও, এখন পড়তে বসে এসেও ছাড় নেই। তুমি আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপ করে বাবার কোলে থাকো। সহধর্মিনীর কথায় ইয়ানুর সাহেব মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করে মেয়েকে নিয়ে হাঁটতে থাকে করিডরে। তবে উষা যাবে বলে এখনো জেদ ধরে আছে। উষানি আলম রেগে মেয়ের গালে থাপ্পড় মারতে গেলেই উষার বাবা বাধা দেয়। নরম গলায় সহধর্মিনীর দিকে তাকিয়ে বলে ওঠে, মেয়েটার হাত দেখেছ? কান্না করছে। আর কিছু বলো না। চলো ঘুরিয়ে নিয়ে আসি। তবে উষা মামনি, প্রমিস করো জ্বালাবে না তোমার ভাইয়াকে। উষা বাবার কথাতে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। সে ইন্তিশারকে আজ জ্বালাবে না। ইয়ানুর আলম মেয়ের গালে আদরের উষ্ণ পরশ এঁকে হাঁটতে থাকে মেডিকেল কলেজের উদ্দেশ্যে। রেড চিরি, মেলি ডাকে ইন্তিশার তড়িৎ গতিতে সামনে তাকিয়ে দেখে উষা হাসি মুখে দাঁড়িয়ে আছে ক্যান্টিনের বাইরে। ইন্তিশারে তাকানো দেখে এনাও তাকিয়ে দেখে একটা দম্পতি আর তাদের সাথে একটা ছোট্ট মেয়ে বাচ্চা দাঁড়িয়ে। এদিকে উষার বাবা মাকে এমন সময় একসাথে দেখে ইন্তিশার হঠাৎ অস্বস্তি বোধ করে, সাথে লজ্জাও। নিজের বিষয়ে ওনারা কি ভাবছেন সেই চিন্তায়। এনাকে একবার দেখে নিয়ে ইন্তিশার বলে ওঠে, অ্যানা প্লিজ লিভ, ফ্যামিলি মেম্বার্স। এনা আর কথা না বাড়িয়ে সোজা ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। ততক্ষণে উষারা ভেতরে প্রবেশ করেছে। ছোট্ট উষা কেমন উদ্ভট চাহনিতে একবার এনাকে দেখে, তারপর দৌড়ে গিয়ে ইন্তিশারকে জড়িয়ে ধরে কোলে উঠে পড়ে। উষার বাবা মাকে ইন্তিশার সৌজন্যতার খাতিরে বসতে বলে। নিজে দাঁড়িয়ে পড়ে উষাকে কোলে নিয়ে আন্তরিক স্বরে বলে, আঙ্কেল, আপনার এখানে কোনো দরকার? উষানি আলম কটমটে চাহনি উষার দিকে ছুড়ে দিয়ে বলে ওঠে, তোমার রূপাঞ্জনের হাত দেখো, খেলতে গিয়ে কেটে ফেলেছে, গভীর ক্ষত। তড়িৎ গতিতে ইন্তিশার উষার হাত দেখে। হ্যাঁ, সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতে স্পষ্ট জখমের ছাপ। বুকটা যেন এক মুহূর্তের জন্য ধক করে ওঠে। দ্রুত উষার হাতে তালুতে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় সবার সামনেই। অন্যদিকে ক্যান্টিনের স্বচ্ছ কাচের দেওয়ালের ওপাশ থেকে এনার রাগে পুষতে থাকে। জানে না ঠিক কেন তার এত রাগ হচ্ছে, তবে ছোট্ট উষার সাথে ইন্তিশারকে সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। উন্মুক্ত শরীর বেয়ে ধারে ধারে পানি গড়িয়ে পড়ছে ভেজা বাথরুমের ফ্লোরে। ইন্তিশার দাঁড়িয়ে আছে শাওয়ারের নিচে, এক দৃষ্টে নিচের দিকে তাকিয়ে, যেন সবকিছু হারিয়ে ফেলেছে। চেতনার সময়, দুঃখ, ক্লান্তি সব মিলিয়ে যেন অন্য কোনো অদৃশ্য জগতে ডুবে গেছে। শাওয়ারের ধারায় কাঁধ বেয়ে পানি গড়িয়ে পড়ছে পিঠে, বুকে, বুকের মাঝখানে লেগে থাকা দম বন্ধ যন্ত্রণাটাই যেন বারবার ধাক্কা দিচ্ছে। বুকটা উঁচু নিচু হচ্ছে ভারী শ্বাসে। চওড়া কাঁধ দুটো শক্ত হয়ে আছে। পেটের ওপর টান টান পেশিগুলোই গড়িয়ে পড়া পানির রেখাগুলো আলো আর ছায়ায় একটা দৃশ্য তৈরি করছে, যা ওর মানসিক অবস্থা থেকেও বেশি জটিল। চোখ বন্ধ করে নেয় ইন্তিশার। 30 মিনিট টানা শাওয়ার শেষ করে চুপচাপ টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। চোখে মুখে এক
নিঃশেষিত অভিব্যক্তি। চুল থেকে পানি ঝরছে, বুকের ভেতরটা ভারী। পা ফেলে ধীরে ধীরে রুমে প্রবেশ করে। ঘড়িতে ঠিক সন্ধে 7:30। লিভিং রুমে সানা বেগম বসে আছে আর তার কোলে চুপচাপ বসে আছে ছোট্ট উষা। কচি মুখে নিষ্পাপ চাহনি, কিন্তু কথায় একেবারে পাকনা বুড়ি। সানা বেগম উষার মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলে উষা সঙ্গে সঙ্গে উত্তর দেয় একগাল হেসে। তোর রেড চেরি ভাইয়াটা কোথায় উষা? দেখো গিয়ে সকালের ওই মেয়েটার সাথে কথা বলছে মনে হয়। উষার রাগ মিশ্রিত কথা শুনে সানা বেগম হেসে ফেলে, বলে ওঠে, তুই তো দেখি একেবারে বুড়ি হয়ে গেছিস উষা, সব জানিস। আমি সব জানি আন্টি। জানো আমি আর ভাইয়া একসাথে মেডিসিন পড়বো। সানা বেগম এবার হাসতে হাসতে বলেন, ওরে দুষ্টু পাখা মেয়ে, এখনো হাতে খড়ি ঠিকঠাক হয়নি আর মেডিসিন পড়বি? উষা গম্ভীর হয়ে বলে, না, আমি বড় হয়ে রেড চেরির মতো ডক্টর হব। তারপর ভাইয়া যদি আহত হয় আমি তার ট্রিটমেন্ট করব। সানা বেগম চুপ করে তাকিয়ে থাকেন উষার মুখের দিকে। এতটুকু একটা মেয়ে, অথচ কেমন যেন একটা ঘন ভালোবাসা আটকে আছে ওই ছোট্ট চোখ দুটোতে। এমন সময় ইন্তিশার ঘর থেকে উষার নাম ধরে ডেকে ওঠে। সানা বেগম তখন উষাকে বলে, যা তো শুনে আয়, কেন ডাকছে? তবে উষা যেতে যায় না। মনের ভেতরে কেমন একটা খটকা লাগে সানা বেগমের। যে মেয়েটা ইন্তিশার বলতে পাগল, সে মেয়ে এখন যেতে চাইছে না কেন? জোর করে শেষমেশ পাঠিয়ে দেয় সানা বেগম। এদিকে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে আসে উষা। চারপাশে চোখ বুলিয়ে নেয়, কেউ নেই। পুরো ঘরটা নিঃশব্দ আর ফাঁকা। একটা স্বস্তির শ্বাস ফেলে দরজার সামনে এসে ঠিক যেই না এক পা রাখে, ভেতরে অমনি পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ। পেছন ফিরে তাকাতেই দেখে ইন্তিশার দাঁড়িয়ে, শরীরে কেবল একটি টাওয়াল জড়ানো, সোজা তাকিয়ে আছে উষার চোখে চোখ রেখে। এইভাবে ইন্তিশারকে দেখে ছোট উষা চমকে ওঠে, নিজে ছোট ছোট আঙুল দিয়ে চোখ ঢেকে ফেলে। ইন্তিশার তখন ঠোঁটে হাসি নিয়ে এক ধাপ করে এগিয়ে আসে উষার দিকে। যতটা এগিয়ে আসে ইন্তিশার, ততটাই পেছোতে থাকে উষা। একটা সময় ইন্তিশার নিজেই উষার চোখ থেকে হাত সরিয়ে ফেলে। ভাবার কোনো সময় না দিয়ে হঠাৎ কানে লতি ধরে টেনে ধরে জিজ্ঞেস করে, বেডে ব্যাংকে রেখেছে? উষা কাচুমাচু করতে থাকে। কিছু না বলা ইন্তিশার ওর কানটা আরো একটু জোরে টেনে ধরল। উঁচু সুরে বলে ওঠে, আমি রেখেছি। কেন রেখেছ? উষা মুখ ভার করে শিশুসুলভ রাগে বলল, ক্যান্টিনের ওই লাল বান্দর আপনার সাথে কি করছিল রেড চেরি? আপনি শুধু আমার ওকে বলে দিবেন আপনি। ইন্তিশার ঠোঁট চেপে হাসে। ওরে শয়তান, ওটা আমার সিনিয়র ছিল। সে যদি আমার কাছে আসে তাহলে কি তুমি তার শাস্তি আমার বেডে ব্যাংক রেখে দেবে? হ্যাঁ। রূপাঞ্জল, ব্যাংকটা নিয়ে যাও এখনই। ইন্তিশার ততক্ষণে কান ছেড়ে দিয়েছে, তবে অন্যদিকে ভেতরে ভেতরে হেসে নেয় ইন্তিশার। এই ছোট্ট মেয়েটা এখন থেকে কতটা পজিটিভ। আর উষা তখন বুড়ো আঙ্গুল দেখিয়ে ভেঙচি কেটে দৌড় দেয়। তবে দৌড়ে গিয়ে দেখে দরজা তো বন্ধ। পেছনে ফিরে দেখে ইন্তিশার হেসে কুটি কুটি। ইন্তিশার যখন ওকে ধরতে আসে, উষা তাড়াতাড়ি বেডে উঠে পড়ে। ইন্তিশারও বেডে উঠে পড়ে তাকে ধরতে। উষা যেই না বেড থেকে নামতে যায়, অমনি পা পিছলে যায়। ইন্তিশার ওকে ধরতে গিয়ে দুজন একসাথে পড়ে যায় নিচে। ফলে উষা পড়ে যায় নিচে আর ইন্তিশার পড়ে ওর উপরে। ইন্তিশার এক দৃষ্টিতে উষার দিকে তাকিয়ে থাকে। 10 বছরের মেয়েটা দেখতে ফর্সা, গোলগাল, দারুণ মিষ্টি দেখতে, চুলগুলো বেশ লম্বা। এখনই এই জন্যই তো ইন্তিশার রূপাঞ্জল বলে ডাকে। ইন্তিশারের কেমন নেশা নেশা কাজ করতে থাকে। হুট করে বাচ্চা মেয়েটাকে একটু ছুঁতে ইচ্ছে করে। ধীরে ধীরে ইন্তিশার মেয়েটার মুখের দিকে ঝুঁকে পড়লে উষা বুঝতে পারে না আসলে তার রেড চেরি চাইছেটা কি। পিটপিট করে তাকিয়ে থাকে শুধু। এদিকে পুরুষশালী ঠোঁট জোড়া নরম আবেশে পরপর কয়েকটা উষার তপ্ত গাল কপাল ছুঁয়ে দেয়। ভাইয়া কি করছেন? উষা ডাকে এইবার যেন ইন্তিশারের হুঁশ ফেরে। দ্রুত উষার থেকে উঠে পড়ে সে। মেয়েটা কেমন জানি তাকে জাদু করছে দিনে দিনে। না, উষার আর কাছে সে যাবে না। আজকে সে মেয়েটাকে ছুঁয়েছে বাচ্চা হিসেবে নয়, বরং অন্য কিছু ভেবে। মাথা চুল খামচে ধরে দুই হাতে। উষা আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইন্তিশার উষাকে বেরিয়ে যেতে বলে। উঠে গিয়ে দরজা খুলে উষাকে বের করে দিয়ে ইন্তিশার সোজা আবার বাথরুমে ঢুকে পড়ে। 2017 সালে জুন মাস। মাটি ফেটে চৌচির এত তীব্র গরম। রোদের তীব্রতা এমন যে আকাশটাও যেন পুড়ে যাচ্ছে।
বাতাসে অস্বস্তিকর গরমের টান, যেন চলার পথের প্রতিটি সেকেন্ড আরো ভারী হয়ে উঠছে। চারিদিকে গরমের আবহাওয়ায় লোকজন অতিষ্ঠ, কেউ বা একটু ছায়ার খোঁজে, কেউ বা ঠান্ডা পানির কাতরতায়। দূরের অট্টালিকার লাগানো স্বচ্ছ কাচের জানালাগুলো রোদের চিকমিক করে ওঠে। ইন্তিশার এক মনে হেঁটে চলেছে রাস্তার ধার ধরে, চিবুক ছুঁয়ে ঘাম গড়িয়ে পড়ছে। পরনের সাদা অ্যাপ্রন শরীরের সাথে লেপ্টে গেছে, কপালের রগগুলো গরমে স্পষ্ট হয়ে ফুটে আছে। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। গন্তব্য সোজা শপিং মল। উষার হাত ভেঙেছে বেশ কয়েকদিন হলো। মেয়েটা সারাদিন বিছানায় শুয়ে কাটায়। উষার জন্য কিছু ড্রেস আর গিফট কিনতে ইন্তিশারের মা সানা বেগম জোর করলে ক্লাস শেষে সোজা রাফাতকে নিয়ে এসেছে ইন্তিশার। মামা, উষার সিচুয়েশন কেমন? রাস্তা পার হওয়ার সময় হাত উছিয়ে রাফাত বলে ওঠে ইন্তিশারকে। ইন্তিশার গরমে চোখ মুখ বিকৃত করে সামনের দিকে হেঁটেই চলেছে। পেছনে রাফাত তাকে অনুসরণ করে। জানি না ঠিক, তবে ভালো লেগেছে। সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, মা বলল। নিচু স্বরে জবাব দেয় ইন্তিশার। জানি না মানে? ইনু, খুলে বল, আসলে হয়েছেটা কি? তুই কিন্তু বেশ কয়েকদিন থেকে আমার কথাটা ইগনোর করছিস। সারাদিন রূপাঞ্জল লেগেই থাকে, অথচ এত বড় অ্যাক্সিডেন্ট তুই জানিস না কিছু? রাফাতের রাগ মিশ্রিত কথা দিয়ে ইন্তিশার একটু ভাবে, তবে পরক্ষণে মুখ ফুসকে বলে ফেলে, আই থিঙ্ক আমি বাচ্চাটা প্রেমে পড়ে গেছে। রাফাত, ওর চোখ পিটপিট করে তাকানো, ওর রেড চেরি সম্বোধন, আমার কাছে আসা, জেদ করা, আমার জন্য পসেসিভ, সবকিছু আমি অন্য কিছু ভাবতে বাধ্য করছে। আমি পাগল হয়ে যাবো ভাই, এইভাবে আমি থাকতে পারছি না। আমি হোস্টেল শিফট হয়ে যাব, ঠিক করেছে। চোখ দুটো বড় করে অবাক হওয়ার ভঙ্গিমায় রাফাত চিল্লিয়ে ওঠে। হোয়াট? তুই শেষে একটা বাচ্চার জন্য উইক হয়ে পড়ছিস? এইটাই তো আমি মানতে পারছি না। আমি কোথায় 20 বছরের ছেলে হয়ে একটা 10 বছরের বাচ্চার প্রেমে? সম্ভব না, এই সমাজ মানবে না কোনোভাবে। রাফাত বন্ধুর মনের অবস্থা বুঝতে পারে। দুই বন্ধু ততক্ষণে শপিং মলের ভেতরে প্রবেশ করেছে। চেন্নাইয়ের বড় একটা শপিং মল। এলিভেটরের মাধ্যমে সোজা গিয়ে থামে 6th ফ্লোরে লেডিস কর্নারে। রাফাত ড্রেস দেখতে দেখতে ইন্তিশারকে বলে, ইনু, তোর সব কিছু মানলেও হোস্টেলে শিফট হওয়া উচিত হবে না। আঙ্কেল মানবে না আমার মনে হয়। ইশতিয়াক ভাইয়া এমনি পড়াশোনার জন্য বাইরে থাকে, তার মধ্যে তুইও বাসা ছেড়ে দিবি? কষ্ট পাবে আন্টি, তুই ভেবে দেখ কি করবি। দেখি কি করা যায়, তবে যেভাবেই হোক উষার থেকে দূরে থাকতে হবে। মেয়েটা এখন অনেক ছোট, তবে আমি বড়। বল। শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে না। কিছুক্ষণ আগে সবার সামনে ইন্তিশার তাকে একটা চর বসিয়ে দিয়েছে। রাফাত আর ইন্তিশার শপিং শেষে গ্রাউন্ড ফ্লোরে এলে দেখা হয় এনা এবং তার কয়েকজন বন্ধুর সাথে। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় এনা ইন্তিশারকে থামিয়ে দেয়। প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, বেবি, শপিং করেছো? ইন্তিশার মাথা হেলিয়ে ইশারায় জানায়। হুম। কার জন্য বেবি? আন্টির জন্য বুঝি? এনা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে। ইন্তিশার ঠান্ডা গলায় উত্তর দেয়, না, উষার জন্যে। ওষা নামটা উচ্চারিত হতেই এনার চোখে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, সেই মেয়েটি যাকে ইন্তিশার একদিন চুম্বু দিয়েছিল। ইন্তিশারের এই বাড়াবাড়ি আর সহ্য হয় না এনার কাছে। হঠাৎ এক অজানা আশঙ্কায় ইন্তিশারের হাত থেকে শপিং ব্যাগগুলো ছিনিয়ে নেয়। ইন্তিশার ব্যাগগুলো ফেরত চাইলে ইনা সবার সামনেই সেই ব্যাগে থাকা উষার জন্য কেনা ড্রেস আর গিফট ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। রাগে ইন্তিশার এনার গালে একটা চড় বসিয়ে দেয়। মুহূর্তে ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট হয়ে ওঠে। এনার চোখে পানি টলমলো করতে থাকে। যাকে তার বাবা মা কখনো উঁচু গলায় কথা বলেনি, সেই মেয়েকে আজ এক ছেলে চর খেতে হলো সবার সামনে। অশ্রুসিক্ত নয়নে অপমানিত মুখে এনা কাপা হাতে নিজের আঙ্গুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, তোমার সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? অচেনা একটা মেয়ের জন্য তুমি আমাকে চড় মেরেছো। এই শাস্তি এই মেয়েটাকে আমি দিয়েই ছাড়বো, প্রমিস করলাম। এনার গায়ে হাত তোলা ঠিক হয়নি ইনু। আফটার অল এনার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, হাসপাতালের একজন ট্রাস্টি তিনি। তোর উচিত হবে এখনই এনার সাথে সবকিছু ক্লিয়ার করে নেওয়া। বন্ধুর কথায় ইন্তিশার চুপচাপ ঘাড় ঘুরিয়ে তাকায় রাফাতের দিকে। সে জানে এনার পাগলামো সে অনেকদিন ধরেই সহ্য করে আসছে, কেবল ঝামেলা না বাড়ানোর জন্যই। আজও চাইলে সবকিছু মিটিয়ে নেওয়া যেত, কিন্তু উষা নামটা যেন তার জীবনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুহূর্তেই চুলে হাত দিয়ে মাথা চেপে ধরে ইন্তিশার। মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলে। চেন্নাইয়ের ব্যস্ত রাস্তা, রেলওয়ে, মানুষের ভিড় সবকিছু যেন হঠাৎ বিষাক্ত মনে হতে থাকে তার কাছে। গলার স্বর নিচু করে ইন্তিশার বলে, সম্ভব না রাফাত, এনা আমার জন্য পাগল।
আমার ক্ষতি সে কোনো দিন চাইবে না, কিন্তু ওষার পেছনে যদি পড়ে আমি ওকে ছাড়বো না, কোনোভাবেই না। তুই সব ব্যবস্থা কর, আমি হোটেলে উঠবো। দেখছি আমি। বলি রাফাত চুপ করে যায়। বাড়ি জানালা দিয়ে বাইরের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলে। রান্নাঘরে ব্যস্ত হাতে রান্না করছে ওশানী আলম। ইন্তিশারদের পুরো পরিবারকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইয়ানুর সাহেব। ডাইনিং টেবিলে ভর্তি করা হয়েছে নানা রকম বাংলাদেশি খাবারে। সেখানে ওশানীর পাশে দাঁড়িয়ে হাতে হাতে সাহায্য করছে সানা বেগম। ইন্তিশারের বাবা ইমন সাহেব একজন বাংলাদেশি, আর তার সহধর্মিণী সানা বেগমও বাংলাদেশি। তবে তাদের দুই ছেলে জন্মসূত্রে ইন্ডিয়ান। আজ থেকে 23 বছর আগে চাকরির সূত্রে ইমন সাহেব ভারতে এসেছিলেন, তারপর আর ফেরা হয়নি। ধীরে ধীরে এখানে স্থায়ী হয়েছেন। সময়ের সাথে সানা বেগমও বাংলাদেশি রান্না ভুলে এখন দক্ষ সাউথ ইন্ডিয়ান রাঁধুনি হয়ে উঠেছেন। এখনও প্রতিদিন সাউথ ইন্ডিয়ান রান্না হয় বাসায়। তবে কখনো কখনো বাংলাদেশি খাবারের স্বাদ মনে পড়লে ইমন সাহেব কোনো রেস্টুরেন্টে যান। তবে আজ ব্যতিক্রম। প্রতিবেশী রূপে তার ভাইয়ের মতো ইয়ানুর সাহেব একজন খাঁটি বাংলাদেশি। এত আয়োজন শুধুই বাংলাদেশি খাবারের জন্য। ইমন সাহেব বরাবরই একজন ভোজনপ্রিয় মানুষ। তা যদি হয় বাংলাদেশি খাবার তাহলে আর কথাই নেই। তবে তার দুই ছেলে যেন তাকেও ছাড়িয়ে গেছে। ওদেরও বাংলাদেশি খাবারের টান আছে, কিন্তু বাংলাদেশে যাওয়ার ইচ্ছে নেই কারোরই। বিশাল হলরুমে সোফায় বসে গল্পে মশগুল ইয়ানুর আলম ও ইমন সাহেব। দুজনেই চাকরি, ক্যারিয়ার, দেশ বিদেশের অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন। এমন সময় গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে আসে ওষা। ডান হাতটা গলায় ঝুলিয়ে রেখেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় এমন অঘটন ঘটেছে। এদিকে ওশানীর চোখমুখ এখনো কড়াকড়ি। মেয়ের ওপর তার রাগ কাটেনি এখনো। মেয়ের জন্মের পর যখন ডাক্তার জানিয়ে দেন তিনি আর কখনো মা হতে পারবেন না, সেই আঘাতে ভেঙে পড়েছিলেন তিনি। সেই দিন থেকে একমাত্র মেয়েকে চোখে হারান। মেয়ের সামান্য ব্যথা পেলেও তিনি অস্থির হয়ে ওঠেন। উষা ধীরে ধীরে এগিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলে, বাবা, ক্ষুধা লেগেছে। ইয়ানুর সাহেব মেয়েকে সাবধানে কোলে তুলে নেন। তারপর সোজা গলা তুলে স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উষার খিদা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। মেয়েটা দুপুর থেকে কিছুই খায়নি, ওষুধ খাওয়ার সময় হয়ে আসছে। দ্রুত এসো। পাশ থেকে ইমন সাহেব উষার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে বলেন। উষা মা, হাত কেমন তোমার এখন? ব্যথা আছে? উষা হেসে জবাব দেয়, ঠিক আছে শ্বশুর মশাই, ব্যথা নেই একটু। শ্বশুরমশাই সম্বোধনে ইমন সাহেব হেসে ওঠেন, আর তার সঙ্গে সঙ্গে লাজুক হাসি দেন ইয়ানুর সাহেবও। মেয়েটা ভারী দুষ্ট, ইন্তিশারের জন্য এখন থেকেই যেন পাগল। অন্যদিকে চোখে চশমা একটু ঠিক করে নিয়ে ইমন সাহেব বলেন, সব বুঝলাম মা, তবে আমার ওই অকর্ম ছেলে আর তোমার রেড চুরি কোথায়? জানো কিছু মামনি? উষা ডানে বামে মাথা দুলিয়ে জানায় সে কিছুই জানে না। ঠিক তখনই উষানী আলম খাবারের থালা হাতে মেয়ের দিকে এগিয়ে আসেন। স্বামীর পাশে বসে মেয়ের জন্য খাবার মেখে দিতে দিতে ইমন সাহেবের উদ্দেশ্যে বলেন, ভাই সাহেব, তাহলে আপনারা রাতের খাবার শুরু করুন। এখন তো অনেক রাত হয়ে গেছে। ইন্তিশার আর ইশতিয়াক এলে পরে খাবে, কি বলেন? না, তোমাকে কষ্ট করতে হবে না বোন, ওরা আসুক, একসাথে খাবো। সানা ছেলেদের ফোন করো, দেখো তো কোথায় ওরা। শুরুর দিকে কথাটি ঈশানী আলমকে বললেও শেষে গিয়ে সানা বেগমকে ছেলেদের খোঁজ নিতে বলে ইমন সাহেব। এদিকে উষার খাওয়া শেষ হলে ঈশানী আলম মেয়েকে নিয়ে ঘরের দিকে চলে যান। রূপাঞ্জল, কথা বলো প্লিজ। রাগ করো না লক্ষ্মীটি, প্রমিস করছে রোজ তোমার সাথে দেখা করব, কেমন? এখন গিফটগুলো নাও প্লিজ। কান ধরে দাঁড়িয়ে আছে ইন্তিশার, তার সামনে বিছানার উপর দাঁড়িয়ে আছে উষা। আজকে হাত ভাঙা 10ম দিন, অথচ ইন্তিশার একবারের জন্য দেখা করতে আসেনি। অভিমানে ঠোঁট ফুলিয়ে কান্না করছে উষা, আর তাকে থামাতে গিয়ে ইন্তিশার দাঁড়িয়ে আছে এক পায়ে ভর দিয়ে। মেয়েটার কাছ থেকে যত পালাতে চায়, ভাগ্য যেন তাকে তত ইন্তিশারের জীবনে গেঁথে দিচ্ছে। শ্বাস ফেলে ভাবে ইন্তিশার, কেন এমন হয় বারবার? তাহলে বলুন, আমায় আদর করবেন, চকলেট দেবেন, দেখা করবেন রোজ, আর একটা করে চুমু খেতে হবে আমায় প্রচুর। প্রচুর ব্যথা রে চেরি আমার হাতে। ইন্তিশার মাথা নাড়ে। হ্যাঁ, সে সবই করবে। তবে উষা বিশ্বাস করে না, চিল্লিয়ে বলে, তাহলে এখনই আমায় আদর করুন, তাহলে আর শাস্তি দেব না। ইন্তিশার পড়েছে মহা বিপাকে। কেন যে মা তাকেই পেল? নিজেও তো চাইলে গিফট দিতে পারত, সব ইচ্ছে করে করছে, ফাঁসাচ্ছে তাকে। তার উপর আবার
বাইরে বসে সবার বাংলাদেশি খাবার খাওয়ার প্ল্যান। সব বুঝে যাচ্ছে ইন্তিশার। এদিকে হুঁশ ফিরে আসে উষার কান্নায়। আদো আদো গলায় আদর চায় মেয়েটা। ইন্তিশার কান ছেড়ে ধীরে ধীরে এগিয়ে এসে উষার সামনে বসে। নিচু গলায় বলে, আমি ছুঁয়ে দিলে থাকতে পারবে তো রূপান সিং? তোমাকে ছোঁয়া মানে নিজের পাপকে চুমু খাওয়া। তোমাকে কাছে আনতে চাইলে আমাকে শেষ হয়ে যেতে হবে। তবুও বলো, এই নিষিদ্ধ অনুভূতির কাফারা কি আছে আমার জন্য? মাত্র 10 বছরের মেয়েটা বুঝে না এত কিছু। ছোট ছোট চোখে এক দৃষ্টে তাকিয়ে থাকে ইন্তিশারের চোখের ভেতর। আর ইন্তিশার ধীরে ধীরে ডুবে যেতে থাকে সেই নিষ্পাপ দৃষ্টিতে, যেন কোনো অতল ঘূর্ণিতে। চুমু দেবেন না? আমি কিন্তু শাশুড়িকে ডাকবো রেড চিরি। এদিকে হকচকিয়ে উঠে ইন্তিশার এক ধাক্কায় দূরে সরে দাঁড়ায়। মাঝখানে রেখে দেয় এক রাস শূন্যতা। তারপর মুখ নামিয়ে নিঃশব্দে এগিয়ে এসে টুক করে উষার হাতে চুমু খায়। গলা নামিয়ে ধীরে গভীর স্বরে বলে, রূপান সিং, এই পাপ যদি আমার নিয়তি হয়ে দাঁড়ায়, তবে কসম করছে তোমাকে নিজের করতে হলে আমি দুনিয়ার সব আলো নিভিয়ে দিতে রাজি আছি। জ্বলন্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমি শুধু তোমাকে চাইব। উষাদের আসা 6তম মাস। সূর্যটা পশ্চিমে হেলছে, অথচ স্কুল ক্যাম্পাস তখনও আলোকিত। ব্লাড লাইট আর বনিল ফেস্টুনে মোড়া চারদিক। সেন্ট মেরি ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইয়ের এক ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে তাদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সপ্রেশনস। সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল পাভদার ড্রেসে নিজেকে মুড়িয়ে রেখে ছোট উষা নরম তুলতুলে দেহটা। লম্বা স্কার্ট সাথে চলি ও কোমরে গোজানো ওড়না দারুণভাবে মানিয়েছে মেয়েটাকে। কালো লম্বা কেশরাশিতে একটা গাজরা লাগানো, যা সকালে ইন্তিশা লাগিয়ে দিয়েছে তার রূপাঞ্জলে চুলে। মেয়েটা খুশিতে তার রেড চেরিকে জড়িয়ে ধরে রেখেছিল। এদিকে খোলা বিশাল স্কুল প্রাঙ্গণে অভিভাবকেরা বসে আছে। স্টেজে তখন রবীন্দ্রনাথের গান শেষ হলে পুরো অডিটোরিয়ামের লাইট নিভে গিয়ে আলো আবার জ্বলে উঠল। ছোট্ট উষা পা টিপে টিপে স্টেজে উঠে পড়ে। প্রিন্সেস টেলস নামের ফ্যান্টাসি থিয়েটারে উষা অংশ নিয়েছে। মাইক্রোফোনটার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, A true princess never gives up on her kingdom, even with a broken wing. চারিদিকে কড়া হাততালির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানা হয়। এনু আবারও ভেবে দেখ, আন্টি কিন্তু সকাল থেকেই তোকে নিয়ে কান্নাকাটি করছে। আঙ্কেলও একদম চুপচাপ। আমার মনে হয় হোস্টেলে শিফট হওয়া উচিত হবে না ভাই। রাফাতের কথায় ইন্তিশারের কোনো হেলদোল নেই। এক মনে বেডের ওপর বড় লাগেজটায় জামা কাপড় ভরছে সে। দেওয়ালে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা রাফাত প্রতীক্ষায় থাকে বন্ধুর উত্তর পাওয়ার আশায়। এইদিকে ইন্তিশার উঠে গিয়ে কাবাট খুলে প্রয়োজনীয় সব কাপড় বের করে ফেলে। একে একে 2টা বড় লাগেজ সামনের দিকে রেখে এবার সোজা যায় পড়ার টেবিলের দিকে। সেখানকার বইগুলো গোছানো বাকি। ইনু, আমি তোকে কিছু বলছি, উত্তর দে। চুপ করে থাকিস না। বলতে বলতে রাফাত রেগে গিয়ে ইন্তিশারের 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। ইন্তিশার কিছু না বলে নিজেকে ছাড়িয়ে ডিভানে গায়ে এলিয়ে দেয়। চোখ বন্ধ করে ফেললেও মুহূর্তেই আবারও খুলে ফেলে। রাফাতের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে চাপা কষ্ট নিয়ে বলে, আমি চোখ পর্যন্ত বন্ধ করতে পারি না রাফাত। চোখ বন্ধ করলে নিষ্পাপ মেয়েটার মুখ ভেসে ওঠে, আমাকে ডাকে রেড চিরি বলে। এইভাবে চললে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না রাফাত। নিজেকে অসহায় লাগে ভাই। কথা শেষ না হতে ইন্তিশার হঠাৎ ডুকরে ওঠে। চোখের কোণ বেয়ে নোনতা পানি গড়িয়ে পড়ে। রাফাত বিস্ময়ে ছুটে যায়, কাঁধে হাত রেখে বন্ধুকে সান্ত্বনা দেয়, ভরসা দেয় যে সে পাশে আছে। ধীরে ধীরে ইন্তিশার চুপ হয়ে যায়, হাত তুলে চোখ মুছে উঠে দাঁড়ায়। ব্যাকপ্যাকটা কাঁধে ফেলে লাগেজ 2টো টেনে বাহিরের দিকে হাঁটা দেয়। পেছনে পেছনে রাফাতও বেরিয়ে যায়। এদিকে গম্ভীর মুখে সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে নিমন সাহেব। মুখের সামনে খবরের কাগজ ধরা, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। ছেলের হুট করে হস্টেলে শিফট হওয়ার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। 2 ছেলের মধ্যে ইন্তিশার সবসময় চুপচাপ, যা বলা হয় তাই করে, অথচ এবার সে সকলের অবাধ্য হয়ে বাড়ি ছাড়ছে। দীর্ঘশ্বাস ফেলে পেপারটা ভাঁজ করে টি টেবিলে রাখতেই ইন্তিশার বেরিয়ে আসে লাগেজ হাতে। ছেলের মুখের দিকে তাকিয়ে ইমন সাহেব চুপ করে যান। এতক্ষণ ধরে ভেবে রেখেছিলেন কিছু কঠিন কথা বলবেন, কিন্তু ছেলের শুকনো মুখ, নিস্তেজ চোখ দেখে আর মুখে কিছুই আসে না। মন মরা দেখায় ইন্তিশারকে। ইন্তিশার এক পা করে এগিয়ে যায়
সানা বেগমের দিকে। তিনি ডাইনিং টেবিলে মাথা ঠেকিয়ে চুপ করে বসে আছেন। ইন্তিশার সরাসরি গিয়ে সানা বেগমের পা দুটো জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ে। সানা বেগম হকচকিয়ে নড়ে উঠে ছেলেকে পা ছাড়তে বলে, কিন্তু ইন্তিশার আরো শক্ত করে জড়িয়ে ধরে। মায়ের মুখের দিকে চেয়ে ধীর স্বরে বলে, মা, রাগ করো না, প্রমিস করছি। রোজ না পারলেও সপ্তাহে একবার করে আসবো। এবার একটু হাসো না। তুমি যদি এমন করে থাকো আমি কিভাবে যাব বলো তো? ছেলের নিষ্পাপ আবদারে সানা বেগম চোখের পানি ধরে রাখতে পারেন না। কাঁদতে কাঁদতে বলেন, বড়টাও দূরে, এখন তুইও চলে যা। আমি কার সাথে থাকবো? পুরো বাড়িটা ফাঁকা ঠেকে বাবা, যাস না। ইন্তিশার মুখ নামিয়ে নিজ স্বরে বলে, না গেলে আমার স্বপ্ন পূরণ হবে কিভাবে বলো? হোস্টেলে শিফট হওয়াটা জরুরি মনে করছি মা। আর কে তো না, দেরি হয়ে যাচ্ছে। সানা বেগম চোখের পানি মুছে উঠে দাঁড়ান। ছেলের যে বড় শখ একজন এমবিবিএস ডাক্তার হবার, সেই স্বপ্নে তিনি আর বাধা হতে চান না। তিনি জানেন কত রাত ছেলেটা না খেয়ে কাটিয়েছে, কত সময় অসুস্থতা সত্ত্বেও ক্লাস মিস করেনি, কতবার নিজেকে হারিয়ে পরিশ্রম করে গেছে। সেই অধ্যাবসায়ের ফল আজ ইন্তিশার একজন মেডিকেল কলেজের ছাত্র। সব ভাবনা একপাশে রেখে সানা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, উষার সঙ্গে দেখা করে যাবি না? মেয়েটা তোকে না পেলে খুব কাঁদবে। ইন্তিশা চোখ নামিয়ে ধীরে উত্তর দেয়, না মা, দেরি হয়ে যাচ্ছে, এবার এলে দেখা করব। ছেলের কথার বিপরীতে আর কিছু বলার থাকে না সানা বেগমের। ছেলেকে নিয়ে লিভিং রুমে আসে। আগে থেকে সেখানে রাফাত আর ইমন সাহেব গল্প করছেন। ওদের দেখে দাঁড়িয়ে পড়ে। ইন্তিশার সবার সামনে গিয়ে দাঁড়িয়ে নরম কণ্ঠে শোধায়, আসছি বাবা। তুমি যদি মনে করো হোস্টেলে থাকলে তোমার পড়াশোনা ভালো হবে, তাহলে এসো, নিজের স্বপ্ন পূরণ করো। ইমন সাহেব নিজের গম্ভীর খোলস ভেঙে ছেলেকে আশ্বস্ত করে। বাহিরে গাড়ি দাঁড়িয়ে হর্ন দিলেই সবার হুঁশ ফেরে। লাগেজ টেনে রাফাত, ইন্তিশার সহ ইমন সাহেব ও তার সহধর্মিনী বাড়ির বাহিরের দিকে হাঁটা দেয়। একে একে লাগেজ গাড়ির ব্যাক সিটে উঠিয়ে দিয়ে ইন্তিশার উঠে পড়ে ফ্রন্ট সিটে। সবার থেকে বিদায় নিয়ে রাফাতকে ডেকে শুধু একটা খাম ধরিয়ে দেয় ইন্তিশার। রাফাত কিছু বলার আগে ইন্তিশার বলে ওঠে, একটা স্বর্ণের চেইন আছে উষার জন্য, টাকা জমিয়ে বানিয়েছিলাম শুধু এই দিনের জন্য, আমাদের শেষ দেখার উপহার হিসেবে। উষাকে শুধু বলবে তার রেট ছেড়ে দিয়েছে, কিন্তু বিচ্ছিন্ন অথবা বিচ্ছেদ। গাড়ি চলতে শুরু করেছে। পেছনে শুধু হাহাকার। কোনো মায়ের সন্তান দূরে, কারো বন্ধু অথবা অজানা কোনো প্রেম। ইন্তিশারের শেষ দুটি কথা শুধু রাফাতের কানে প্রতিধ্বনিত হতে থাকে, বিচ্ছিন্ন অথবা বিচ্ছেদ। সোডিয়ামের হলদে আলোয় একটা গাড়ি ধীরে থামে বিল্ডিংয়ের সামনে। শাড়ি পরিহিত উষানি বেগম গাড়ি থেকে নামেন, সঙ্গে ছোট্ট উষা। ভাড়া মিটিয়ে মেয়ের ছোট্ট হাতটা শক্ত করে ধরে হাঁটা দেন বিল্ডিংয়ের দিকে। তবে গেটের কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে যান। সামনে দাঁড়িয়ে আছেন ইমন সাহেব ও সানা বেগম। মুখ দুটো গম্ভীর, চোখে চিন্তার ছায়া। পরিস্থিতির রহস্যময়তা বুঝিয়ে উষানি আলম কৌতূহল চেপে রাখতে না পেরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আপা, আপনারা এখানে? কিছু দরকার ছিল বুঝি? সব ঠিক তো? কণ্ঠে চিন্তার স্পর্শ। সানা বেগম উত্তর দেওয়ার আগেই উষানি আলমের চোখ পড়ে ছোট্ট উষার দিকে। উষা অবাক চোখে তাকিয়ে আছে সবার দিকে। সানা বেগম এগিয়ে চুপচাপ উষাকে কোলে তুলে নেন। মুখের দিকে তাকিয়ে কষ্ট লুকিয়ে বলে ওঠেন, ছোট ছেলে বাড়ি ছেড়ে হোস্টেলে উঠবে বলে গেছে। বাড়িতে নাকি মনোযোগ দিতে পারছে না পড়াশোনায়, তাই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। খবরটা শুনে উষানি আলমের মন কেমন করে ওঠে। ইস্তিয়াক তো আগেই বাড়ির বাইরে, এখন ইন্তিশারও। মুহূর্তেই বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। কিন্তু সারাদিনের ক্লান্তিতে আর কিছু না বলে তিনি উষাকে নিয়ে ফ্ল্যাটে যেতে চান। তবে ছোট্ট উষা যেতে চায় না। সে বড়দের কথার পুরোটা না বুঝলেও কিছুটা আন্দাজ করে নিয়েছে। অবাক চোখে উষা ইমন সাহেবের হাত ধরে সরলতায় প্রশ্ন করে বসে, শ্বশুরমশাই কে হোস্টেলে উঠবে? ইমন সাহেব নির্লিপ্ত কণ্ঠে বলেন, তোমার রেড চুরি উষা মামনি। উনি আবার কবে আসবেন শ্বশুরমশাই? ছোট্ট উষা মুখ তুলে জানতে চায়। ইমন সাহেব একদম স্থির গলায় উত্তর দেন, আসবে না সে আর মামনি? আসবে না? একেবারেই না? না। নিঃশব্দ মুহূর্তে হঠাৎ ছুটে দৌড় দেয় উষা।
খালি পায়ে পিছঢালা রাস্তায়, চোখে অশ্রুস্রোত আর কণ্ঠে অস্পষ্ট চিৎকার। রেড চেরি, রেড চেরি। পরনের পাবধায় জামাটা হাত দিয়ে তুলে ধরে পাগলের মতো দৌড়াতে থাকে। মনের ভেতরে শুধু একটাই আকুতি, তার রেড চেরি ফিরে আসুক। তবে ততক্ষণে ইন্তিশারের গাড়ি আবাসিক এলাকা পেরিয়ে মূল সড়কে উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে ইন্তিশার চলে যাচ্ছে নিজের ভবিষ্যতের দিকে, আর পেছনে পড়ে থাকছে ছোট্ট এক হৃদয় ছিন্ন ভিন্ন। উষার এমন পাগলামো দেখে বাড়ির সবাই দৌড়ে আসে ধরতে, তবে উষা অনেক আগে তাদের। সবাই পৌঁছানোর আগেই উষা পথের মাঝখানে হুমড়ি খেয়ে পড়ে যায়, হাঁপাতে থাকে প্রচণ্ড শ্বাসকষ্টে। পায়ে নুপুর ছিঁড়ে গেছে, হাত পা কেটে গেছে। মুখটা রাস্তায় ঠেকিয়ে আবারও ফিসফিস করে ডাকে, রেড চেরি, ফিরে আসুন প্লিজ। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। ইন্তিশারের হোস্টেলে শিফট হওয়া, সপ্তাহে একবার বাড়ি যাবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবারই নতুন কোনো অজুহাতে মাকে বুঝিয়ে বুঝায় পড়াশোনার চাপ। উষা শুরুতে কয়েকবার গিয়েছিল ইন্তিশারের সঙ্গে দেখা করতে, রেড চেরির জন্য তার অপেক্ষা ছিল অপার, কিন্তু প্রতিবারই গেট থেকে ফিরে আসতে হয়েছে। ধীরে ধীরে ছোট্ট মেয়েটা বুঝে গেছে রেড চেরি আর হয়তো আসবেও না। অভিমানে উষা আর যাওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইন্তিশার নির্জীব নিষ্পন্দ একজন যন্ত্রমানব যেন, আবেগহীন মুখ, ক্লান্ত চোখ। যেভাবে সে MBBS পড়ার স্বপ্ন বুনেছিল সেভাবেই আজ শুধুই চেষ্টা করছে। ভালোবাসা, পরিবার, উষা সবকিছু যেন রয়ে গেছে পেছনের কোনো অন্ধকার কোণে। মেডিকেল কলেজের করিডোর ধরে হেঁটে যাচ্ছে রামুল্লা ঠাকুর। বয়স 60-এর কোঠায় হলেও গাঁটের জোর আর চোখের তেজে তাকে অত সহজে বোঝা যায় না। সাদা মোটা গোঁফ আর সদা বিরক্ত ভঙ্গিমায় থাকা এই পিয়ন কলেজের সবার পরিচিত মুখ। আজও যেমন তার হাঁটার ধরনে কেউ বুঝতেই পারেনি সে আসছে লাইব্রেরির সামনে কাউকে ডাকতে। গমগমে গলায় ডেকে ওঠে, ইন্তিশার ইয়াসির। ইন্তিশার তখন লাইব্রেরির ভেতরে বইয়ের তাক ঘাঁটতে ব্যস্ত। ডাক শুনে বেরিয়ে আসে। জি, আমি। তোমাকে নিচে কে খুঁজছে? নাম বলেছে ইশতিয়াক, দ্রুত দেখা করতে বলেছে। উনি আমার ভাই হন চাচা, আপনি যান, আমি আসছি। বলে ইন্তিশার দরকারি বইটা হাতে নিয়ে পিয়নের পেছনে হাঁটা শুরু করে। হঠাৎ তার বুকের ভেতর হালকা কাঁপুনি অনুভব হয়। ভাই কবে এলো সে তো কিছুই জানে না। এইসব এলোমেলো ভাবনার মাঝে ইন্তিশার পৌঁছায় নিচে, যেখানে অপেক্ষমান ইশতিয়াক আগেই এসে বসেছে। ভাইকে দেখা মাত্র দুজন মিলে কাছের এক ক্যাফেতে গিয়ে আসনে বসে পড়ে। যদিও বয়সে মাত্র 1 বছরের পার্থক্য, তবুও ইন্তিশারের চেতনায় ইশতিয়াক একজন শ্রদ্ধেয় অভিভাবকের সমতুল্য। কি ব্যাপার, এত চুপচাপ কেন? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে ফেল এবার। ইশতিয়াকের কথায় ধ্যানভঙ্গ হয় ইন্তিশারের। চোখে মুখে উদাস ভাব, চুলে অযত্নে হাত চালিয়ে কাপটা তুলতেই আবার ভেসে আসে ভাইয়ের কণ্ঠস্বর। উষারা নিখোঁজ তৃষা, 1 সপ্তাহ ধরে ওদের ফ্ল্যাট তালাবদ্ধ, রাতারাতি সবাই গায়েব, বাবা কিছুই জানেন না। শুনেই ইন্তিশারের হাত থেকে কফির কাপ পড়ে যায়, গরম তরল ছড়িয়ে পড়ে বাঁ হাত জুড়ে, লাল হয়ে ওঠে চামড়ার উপরিভাগ। ইশতিয়াক দ্রুত ভাইয়ের হাত টেনে নেয়, তড়িঘড়ি করে ঠান্ডা পানি ঢালতে থাকে, কিন্তু ইন্তিশারের চোখে তন্দ্রাচ্ছন্ন শূন্যতা, মুখে স্তব্ধতা, গলায় কম্পন। উষা নেই? না, নেই। ইশতিয়াক হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ফিসফিস করে, রাফাত সব বলেছে আমাকে। জানি তুই হোস্টেলে উঠেছিস উষার জন্যই, আর আমি নিশ্চিত তুই আজও ওকে ভুলতে পারিসনি। একটা কথাই বলবো, সব সময় নিচের হৃদয়ের কথা শুনে চল। দুনিয়া সমালোচনা করবেই, তুই যদি খুঁজতে চাস তাহলে খোঁজ, তবে বাড়ি ফিরে আয়, নিজেকে আর কষ্ট দিস না। কথা শেষ করে একবার ভাইয়ের দিকে তাকিয়ে কোনো শব্দ উচ্চারণ না করেই ক্যাফে ছেড়ে বেরিয়ে যায় ইশতিয়াক। তার নীরবতা ছিল অন্তরের গভীর উপলব্ধির প্রকাশ। এদিকে ইন্তিশার স্তব্ধ হয়ে বসে থাকে। ভাইয়ের শেষ কথাগুলো মাথায় প্রতিধ্বনিত হতে থাকে। উষা নেই, সে কোথায়? যার কারণে এই দূরত্ব, সে তো আজ সম্পূর্ণ অন্তর্হিত। নিজেকে ধীরে ধীরে উন্মাদ মনে হতে থাকে ইন্তিশারের। ভেবেছিল ভুলে যাবে, অথচ এখন বুঝতে পারছে উষা তার মস্তিষ্কে নয়, রক্তের প্রতিটি অণুতে লেপ্টে আছে। জানুয়ারি 1, 2025।
কেটে গেছে 8টা বছর। 20 বছরের যুবকটা আজকে 28 বছরের একজন স্বনামধন্য হার্ট সার্জন। সুঠাম গড়ন, গম্ভীর মুখ, চোখে গভীর এক নির্লিপ্ততা, যেন নিঃশব্দে অনেক কিছু বলে যায়। স্বল্পভাষী পুরুষটার সাদা অ্যাপ্রনের নিচে লুকানো এক সংগ্রামী হৃদয়, যার প্রতিটি সিদ্ধান্তে মিশে থাকে নিখুঁত মনোযোগ আর নিঃশব্দ আবেগ। রাজীব গান্ধী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের হেড। অন্যদিকে ইস্তিয়াক নিজের পড়াশোনা শেষে নিজস্ব কোম্পানি খুলেছে। অল্প সময়ে কোম্পানি বেশ গ্রো করেছে। একজন নামী ইয়ং বিজনেসম্যান এখন সে, আর ইমন সাহেব রিটায়ার্ড সরকারি অফিসার, যার সারাদিন কাটে ছেলেদের বিয়ের চিন্তা আর সহধর্মিনীর সাথে ঝগড়া করতে করতে। সপরিবারে আবাসিক এলাকা থেকে উঠে চেন্নাই শহরে বসবাস করছে এখন বিগত 3 বছর ধরে। বেলা গড়িয়ে দুপুর হতে চলল।